হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ জীবনের প্রবাহমানতা, তার থার্ড ইউনিট জননে থার্ড ইউনিট, অর্থাৎ যৌন অযৌন যে জনন ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি অলরেডি। আজকে আমরা দেখব সপুষ্পক উদ্ভিদের নিষেক দেখব। তাহলে আজকে আমরা আমাদের মেন পয়েন্ট হচ্ছে আজকে নিষেক। তবে নিষেক মাধ্যমিকে যে নিষেকটা দেওয়া আছে সেখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসে যে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটা চিত্রের মাধ্যমে বর্ণনা করো, অথবা নিষেক বলতে কি বোঝো বা দ্বিনিষেক বলতে কাকে বলা হয়। যতটা আমি পারবো তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করব, কারণ এই অংশটা একটু মনে হয় যেন কিরকম যেন খাপছাড়া খাপছাড়া, অর্থাৎ একটু কঠিন কঠিন মনে হয়, কিন্তু ততটা কঠিন নয়। একটু বুঝলে পারে সহজ মনে হয় সহজ লাগবে। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে। তাহলে আমি যতটা পারবো তোমাদেরকে সহজ করে চিত্রের মাধ্যমে উপস্থাপিত করব। চলো আর দেরি না করে আমরা শুরু করি ক্লাস 10 এর দ্বিতীয় থার্ড ইউনিটের নিষেক করব। তাহলে নিষেক সম্বন্ধে জানতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে নিষেক কাকে বলে। তাহলে নিষেক হচ্ছে, তাহলে আমি এটাকে লিখে নিই। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে নিষেক। নিষেক ক্লাস 10 এর নিষেক ইংলিশ নেম হচ্ছে ফার্টিলাইজেশন মানে নিষেক। তাহলে নিষেক হচ্ছে যে জৈবিক প্রক্রিয়ায়, তাহলে এটা একটা জৈবিক প্রক্রিয়া। তাহলে যে জৈবিক পদ্ধতিতে বা প্রক্রিয়ায় পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, অর্থাৎ দুটো মেল এবং ফিমেল, তাহলে যে জৈবিক পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ভ্রূণাণু গঠন করে। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট কি হবে, মিলিত হবে এবং ভ্রূণাণু গঠন করবে, অর্থাৎ তার ভ্রূণাণু গঠন করবে ও তার বৃদ্ধির মাধ্যমে ভ্রূণাণুটা কি হবে, তারপরে বৃদ্ধি হবে, ভ্রূণাণুর বৃদ্ধির মাধ্যমে ভ্রূণ গঠিত হবে। তাকে বলা হবে নিষেক বা ফার্টিলাইজেশন। আমি আবার বলছি, যে জৈবিক পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে ভ্রূণাণু গঠিত হবে এবং সেই ভ্রূণাণুর বৃদ্ধির মাধ্যমে ভ্রূণ গঠন প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকে নিষেক বা ফার্টিলাইজেশন। তাহলে আমরা সেটা বোর্ডে লিখে দিই, দেখো। তাহলে যে জৈবিক পদ্ধতির মাধ্যমে যে জৈবিক পদ্ধতির মাধ্যমে যে জৈবিক পদ্ধতির মাধ্যমে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, অর্থাৎ মাধ্যমে পুংগ্যামেট পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে কি হচ্ছে, ভ্রূণাণু গঠন হবে। গ্যামেটের মিলনে ভ্রূণাণু গঠন ও বৃদ্ধির মাধ্যমে বৃদ্ধির মাধ্যমে ভ্রূণ গঠিত হয় কি হয়, তাহলে ভ্রূণ গঠিত হয়, তাকে বলা হয়ে থাকে নিষেক। ইংলিশে বলা হয়ে থাকে ফার্টিলাইজেশন। তাহলে যে জৈবিক পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের
মিলনে ভ্রূণাণু গঠন এবং তার বৃদ্ধির মাধ্যমে ভ্রূণ গঠিত হয় তাকে বলা হয়ে থাকে নিষেক বা ফার্টিলাইজেশন। এবার আমরা তোমাদের যে কোশ্চেনটা দেয় যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটা বর্ণনা করো, সপুষ্পক উদ্ভিদের চিত্র সহ নিষেক প্রক্রিয়াটা বর্ণনা করো। আমরা সেটা সাধারণত কতগুলো স্টেপ বা পর্যায়ের মাধ্যমে তোমাদেরকে আমরা বোঝাবো, ঠিক আছে, যেন তোমরা বুঝতে পারো এবং সেটা সহজ ও সরল হয়। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে কিভাবে, এই যে এখানে দেখো পুংগ্যামেট, তাহলে পুংগ্যামেটের আগে গঠনটা দেখব, তারপরে স্ত্রী গ্যামেট দেখব। তাহলে পুংগ্যামেট হয়ে গেল, স্ত্রী গ্যামেট হয়ে গেল, এবং এই দুটোকে তারপরে কি হবে, নিষেক করবে। তাহলে আমরা কতগুলি পর্যায়ে ভাগ করে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে পুং হচ্ছে লিঙ্গধর উদ্ভিদের গঠন। পুং লিঙ্গধর উদ্ভিদের গঠন দেখব। 1 নম্বর দেখব পুং লিঙ্গধর উদ্ভিদের গঠন। পুং লিঙ্গধর উদ্ভিদের গঠন, উদ্ভিদের গঠন, পুংলিঙ্গধর উদ্ভিদের গঠন। এর মাধ্যমে পুংগ্যামেটটা কিভাবে তৈরি হচ্ছে আমরা সেটা দেখব। প্রথমে হচ্ছে পরিণত রেণুস্থলীর মধ্যে, পরিণত রেণুস্থলীর মধ্যে যে রেণুটা থাকে সেই রেণুটা কি হয়, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। তাহলে পরিণত রেণুস্থলীর মধ্যে রেণু মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি করে, একটি নালিকা নিউক্লিয়াস গঠন করে থাকে। আর কি করে থাকে, একটি নালিকা নিউক্লিয়াস গঠন করে, আর হচ্ছে একটি জনন কোষাধার নিউক্লিয়াস গঠন করে থাকে। তাহলে দুটো জিনিস গঠন করলো, হচ্ছে রেণু হচ্ছে পরিণত রেণুস্থলীর রেণুটা কি হলো, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে একটি নালিকা নিউক্লিয়াস গঠন করলো, আর একটা হচ্ছে জনন কোষাধার নিউক্লিয়াস গঠন করলো। এটা কিন্তু হচ্ছে ইসের ক্ষেত্রে পুং রেণুধর উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে। তাহলে আমরা একটা করে পয়েন্ট বলবো আর সেটা করে লিখে দেব। তাহলে প্রথমে কি হলো, প্রথমে তোমার পরিণত রেণুস্থলীর মধ্যে পরাগরেণু, 1 নম্বর পরিণত রেণুস্থলীর মধ্যে, পরিণত রেণুস্থলীর মধ্যে, স্থলীর মধ্যে পরাগরেণু, পরাগরেণু মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে, বিভাজিত হয়ে একটি নালিকা নিউক্লিয়াস গঠন করে, একটি নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস ও একটি জনন কোষাধারের, একটি জনন কোষাধার, কোষাধার নিউক্লিয়াস গঠন করে, নিউক্লিয়াস গঠন করে, গঠন করে। তাহলে দেখো নালিকা নিউক্লিয়াস আর কোষাধার নিউক্লিয়াস গঠন করলো প্রথমে কিসে, হচ্ছে পুংগ্যামেটের মধ্যে। তারপরে কি হয়, সেই পুংগ্যামেটটা কি হয়, বিদীর্ণ হয়ে যায়, মানে ফেটে যায়। রেণুস্থলী রয়েছে, রেণুস্থলীটা বিদীর্ণ হয়ে, রেণুস্থলীটা কি হলো, বিদীর্ণ হয়ে গেল, মানে ফেটে গেল। রেণুস্থলীটা যেই ফেটে যাবে তখন কি হবে, দ্বিনিউক্লিয়াস যুক্ত পরাগরেণু, রেণুস্থলী ফেটে গেল, রেণুস্থলী, এটা হচ্ছে রেণুস্থলী, রেণুস্থলীটা কি হয়, এর মধ্যে রেণু থাকে, রেণুস্থলীটা কি হয়, পরিণত হলো এবং বিদীর্ণ মানে ফেটে গেল। ফেটে যাওয়ার ফলে
এখান থেকে দ্বিনিউক্লিয়াস যুক্ত পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপরে স্থাপিত হলো। গর্ভমুণ্ডের উপরে যেই স্থাপিত হয় তখন কি করে, সেখান থেকে রস শোষণ করে এবং সেইখান থেকে রস শোষণ করার ফলে সেখান থেকে কি করে, রস শোষণ করে থাকে, রস শোষণ করে অঙ্কুরিত হয়। এই সময় রস শোষণ করলো, রস শোষণ করে অঙ্কুরিত হলো। অঙ্কুরিত হওয়ার ফলে পরাগ রেণুর ছিদ্রপথের অঞ্চলে যে পাতলা পর্দা থাকে সেই পর্দাটা বিদীর্ণ হয়ে যায় এবং অন্তর্নিহিত পর্দাটা বাইরের দিকে বেরিয়ে এসে একটি টিউব গঠন করে থাকে। একটি কি করে, এরকম একটি টিউব গঠিত হয়ে থাকে, একটি টিউব গঠিত হয় বাইরের দিকে বিদীর্ণ হয়ে, অন্তঃত্বকটা বাইরের দিকে বেরিয়ে এসে একটা টিউব গঠন করে থাকে। আমরা দেখব ছবির মাধ্যমে, সেটা দেখব। লিখি তাহলে কি হলো, রেণুস্থলী বিদীর্ণ হয়ে দ্বিনিউক্লিয়াস যুক্ত পরাগরেণু রেণুস্থলী বিদীর্ণ হয়ে রেণুস্থলী বিদীর্ণ হয়ে বিদীর্ণ হয়ে দ্বিনিউক্লিয়াস যুক্ত পরাগরেণু দ্বিনিউক্লিয়াস যুক্ত পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে স্ত্রীর গর্ভমুণ্ডে স্থাপিত হয়। স্ত্রীর গর্ভমুণ্ডে স্থাপিত হয় এবং সেখান থেকে কি করে, রস শোষণ করে এবং সেখান থেকে রস শোষণ করে অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হলো। এবার অঙ্কুরিত হওয়ার ফলে এর যে রেণুরন্ধ্র আছে সেই রেণুরন্ধ্র অঞ্চলটা খুবই পাতলা হয় এবং সেটা কি হয়, ফেটে যায়, অঙ্কুরিত হয়। এর ফলে রেণুরন্ধ্র যুক্ত স্থান বিদীর্ণ হয় এবং অন্ততক বাইরের দিকে বেরিয়ে আসে এবং অন্ততক বাইরের দিকে বেরিয়ে এসে বেরিয়ে এসে একটা নলাকার আকৃতি গঠন করে থাকে, যেটা নালিকা গঠন করে। তাহলে বাইরের দিকে বেরিয়ে নালিকা গঠন করে। এ পর্যন্ত বোঝা গেল। তাহলে প্রথমে কি হলো, তারপরে দেখো আস্তে আস্তে আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে বলছি। তাহলে নালিকা নিউক্লিয়াস গঠন করলো। তাহলে প্রথমে আমরা দেখি, ছবিটা দেখি। এটা হচ্ছে পরাগরেণুর রেণুস্থলী বিদীর্ণ হয়ে অন্তঃত্বকটা বাইরের দিকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে এরকম একটা কি করলো, টিউব গঠন করলো। এটাকে বলা হয় নালিকা গঠন করলো। একটা হচ্ছে নালিকা এরকম ভাবে গঠিত হলো। আচ্ছা, নালিকা গঠন হওয়ার পর সেটা কি হলো, যেই নালিকা গঠন হওয়ার পরে এরা গর্ভদণ্ডের যে গর্ভকেশর চক্র আছে সেই গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ড, তার নিচের দিকে সরা লম্বা লাঠির মতো অংশ থাকে, তাকে বলে গর্ভদণ্ড। সেই গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হয় এবং এই যে পরাগনালী আছে এই পরাগনালীর অগ্রভাগে
পরাগনালী থাকে, সেই পরাগনালীর অগ্রভাগে থাকে হচ্ছে নালিকা নিউক্লিয়াস থাকে। টিউবের ভিতরে এখানে থাকে হচ্ছে নালিকা নিউক্লিয়াস থাকে, পরাগনালীর অগ্রভাগে নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস থাকে। তাহলে পরাগনালীর অগ্রভাগে কি থাকছে? নালিকা নিউক্লিয়াস। এবং নালিকা নিউক্লিয়াসের ঠিক পশ্চাদে, অর্থাৎ এই যে নালিকা নিউক্লিয়াস, এই নালিকা নিউক্লিয়াসের পেছনের দিকে থাকে হচ্ছে কোষাধার নিউক্লিয়াস, কোষাধার নিউক্লিয়াস থাকে, কোষাধার নিউক্লিয়াস থাকে। এইবার এটা কি হয়, এটা গর্ভদণ্ডের মাধ্যমের মধ্য দিয়ে ডিম্বকের দিকে প্রবেশ করতে থাকে। তাহলে তারপরেরটা লিখি, ছবির মাধ্যমে দেখালাম। তারপরে কি হয়, এরা হচ্ছে সাধারণত গর্ভদণ্ডের মাধ্যমে পরাগনালী ক্রমশ গর্ভদণ্ডের মধ্য দিয়ে 3 নম্বর পরাগরেণু হচ্ছে, পরাগ রেণু না, পরাগ নালিকা, পরাগ নালিকা ক্রমশই গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হয়। গর্ভদণ্ডের মধ্য দিয়ে কি হলো? অগ্রসর হলো। এবং এর সামনের দিকে অগ্রসর হলো, এবং পরাগনালিকার অগ্রভাগে, পরাগনালিকার অগ্রভাগে থাকে নালিকা নিউক্লিয়াস। পরাগনালিকার নালিকার অগ্রভাগে কি থাকে? নালিকা নিউক্লিয়াস। অগ্রভাগে নালিকা নিউক্লিয়াস এবং এর পেছনে মানে পশ্চাদে, এর পেছনে থাকে হচ্ছে কোষাধার নিউক্লিয়াস, কোষাধার নিউক্লিয়াস। তাহলে এর পেছনে কি থাকে? কোষাধার নিউক্লিয়াস থাকে। এই কোষাধার নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি হ্যাপ্লয়েড পুংজনন কোষ উৎপন্ন করে। তাহলে তারপরে কি হলো, এই যে কোষাধার নিউক্লিয়াস, এই কোষাধার নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে। তাহলে কোষাধার নিউক্লিয়াস মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি হ্যাপ্লয়েড পুংজনন কোষ, তাহলে বিভাজিত হয়ে দুটি পুংজনন কোষ গঠন করে, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম কিভাবে পুংজনন কোষ গঠন হলো। বোঝা গেল? তাহলে এটা আমি আবার চিত্রের মাধ্যমে তোমাদের দেখাবো, আমি এটা লিখে বোঝালাম। এরপরে আমরা দেখব স্ত্রী গ্যামেটটা কিভাবে গঠিত হচ্ছে, তারপরে নিচেরটা একসঙ্গে দেখবো। তাহলে তারপরে দেখবো, তাহলে এইবার আমরা লিঙ্গধর উদ্ভিদের গঠনটা দেখলাম, যে পুংজনন কোষ গঠন হয়ে গেল। এরপরে দেখবো আমরা স্ত্রী হচ্ছে যে গ্যামেটটা হচ্ছে, সেই গ্যামেটটা কিভাবে গঠিত হচ্ছে। তাহলে এরপরে আমরা দেখবো স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ গঠন। 2 নম্বরে স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ গঠন, স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ গঠন। স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ গঠনটা কিভাবে হবে সেটা দেখব। প্রথমে ডিম্বক রন্ধ্রের দিকে
ডিম্বকের যে ডিম্বক রন্ধ্র আছে সেই ডিম্বক রন্ধ্রের দিকে হচ্ছে একটা কোষ থাকে, সেই কোষটার নাম হচ্ছে নিউসেলাস। তাহলে ডিম্বকের ডিম্বক রন্ধ্রের দিকে নিউসেলাস নামক একটা কোষ থাকে, সেই কোষটা পরিণত হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে পরিবর্তিত হয়ে রেণু মাতৃকোষ গঠন করে। তাহলে লিখি এক নম্বরে কি হলো, এক নম্বরে তোমার হচ্ছে ডিম্বকের ডিম্বক রন্ধ্রের দিকে, তাহলে ডিম্বকের ডিম্বক রন্ধ্রের দিকে নিউসেলাস নামক কোষ নিউসেলাস নিউসেলাস নামক কোষ পরিণত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি করে, স্ত্রী রেণু মাতৃকোষ গঠন করে। স্ত্রী রেণু মাতৃকোষ গঠন করে। তাহলে স্ত্রী রেণু মাতৃকোষ গঠন করলো কে, নিউসেলাস নামক একটা কোষ, সেই কোষটা স্ত্রী রেণু মাতৃকোষ গঠন করলো। এইবার স্ত্রী রেণু মাতৃকোষ যেই গঠিত হবে, স্ত্রী রেণু মাতৃকোষটা কি করবে, মিওসিস পদ্ধতিতে, আমরা জানি কোষ বিভাজনের তিনটি, মাইটোসিস আর মিওসিস। তাহলে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড, চারখানা কি করবে, চারটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু গঠন করবে। এই চারটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণুগুলো কোথায় থাকবে, ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করবে। তাহলে আমি ছবিটা পরে আঁকবো, এখন একটু রাফ দেখো। এটা হচ্ছে ডিম্বক, এই ডিম্বক রন্ধ্র, এটা রন্ধ্রের দিকে থাকবে, চারখানা পরস্পর রৈখিকভাবে একটা অপরটার উপর সজ্জিত থাকবে। এদের ভিতরে এই তিনটে নষ্ট হয়ে যাবে, তিনখানা কি হবে, তিনখানা নষ্ট হয়ে যাবে। তাহলে কি হলো, মাইটোসিস পদ্ধতিতে, অর্থাৎ রেণু মাতৃকোষের রেণু মাতৃকোষটা কি হবে, মাইটোসিস রেণু মাতৃকোষটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড, অর্থাৎ চারখানা হ্যাপ্লয়েড স্ত্রী রেণু গঠন করবে। কি স্ত্রী রেণু গঠন করবে, যেগুলো ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করবে। এর ভিতরে তিনটে স্ত্রী রেণু নষ্ট হয়ে যাবে এবং একখানা, অর্থাৎ নষ্ট হয়ে যাবে এবং একটি মাত্র স্ত্রী রেণু কার্যকরী অবস্থায় থাকবে, একটা ভালো থাকবে আর তিনটে নষ্ট হয়ে যাবে। পরবর্তীকালে এই একটাই আবার কি হবে, পরপর মিওসিস বিভাজন ঘটবে। মিওসিস বিভাজন ঘটে চারখানা হচ্ছে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড কি করবে, স্ত্রী রেণু গঠন করবে এবং চারখানা থেকে আটখানা যখনই গঠিত হবে, তার মধ্যে তিনটে উপরের দিকে, তিনটে নিচের দিকে, অর্থাৎ তিনটে রন্ধ্রের দিকে এবং তিনটে হচ্ছে বৃন্ত মূলের দিকে অবস্থান করবে, আর বাকি দুটো মাঝখানে অবস্থান করবে। আমি বলছি, তা লিখে লিখে বলি। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্ত্রী রেণু মাতৃগোষ্ঠী, 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্ত্রী রেণু মাতৃগোষ্ঠী স্ত্রী রেণু মাতৃগোষ্ঠী মিওসিস, ওটাই হয়েছিল কিন্তু মাইটোসিস, এটা হচ্ছে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু
রেণু গঠন করে এরা এরা কি হয়, এরা হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করে। এরা ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করে। এদের মধ্যে তিনটে নষ্ট হয়ে যাবে। এদের মধ্যে তিনটি নষ্ট হয়ে যাবে এবং একটি মাত্র তাহলে তিনটে নষ্ট হয়ে গেল এবং একটি মাত্র স্ত্রী রেণু কার্যকরী অবস্থায় থাকবে। কার্যকরী অবস্থায় কি হবে, থাকবে। বোঝা গেল এই পর্যন্ত? তারপরে দেখো, এই যে তিনটে নষ্ট হয়ে গেল এবং একটা ভালো থাকলো, সেই একটাই আবার কি করবে, সক্রিয় স্ত্রী রেণুটা কি হবে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ওখান থেকে আবার হচ্ছে এদের মিওসিস হবে। বৃদ্ধিপ্রাপ্ত এবং ক্রমাগত মিওসিস না মাইটোসিস, হচ্ছে ক্রমাগত মাইটোসিস হবে। তাহলে লিখি, তোমার সক্রিয় স্ত্রী রেণুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। 3 নম্বর, সক্রিয় স্ত্রী রেণুটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ক্রমাগত কি হবে, বৃদ্ধিপ্রাপ্ত হলো এবং ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত কি হবে, বিভাজিত হয়ে চারটির থেকে আটটি মাইটোসিস পদ্ধতিতে 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করবে। বিভাজিত হয়ে 8টি হ্যাপ্লয়েড কি করবে, হ্যাপ্লয়েড হচ্ছে নিউক্লিয়াস গঠন করবে। হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে। তাহলে মিওসিসের পরে কিন্তু মাইটোসিস হলো, অর্থাৎ সমবিভাজন ঘটলো এবং 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করলো। এই 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করলো। 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে 3টে থাকবে রন্ধ্রের দিকে আর 3টে থাকবে হচ্ছে কোথায়, হচ্ছে মূলের দিকে, আর 2টো থাকবে এরকম মাঝখানে 2টো থাকবে। কোনটাকে কি বলে বলে দিচ্ছি, এই 3টের মধ্যে দুটো মিলে গঠিত হবে। তাহলে 3খানা যে উৎপন্ন হলো, এই 3টের মধ্যে আমার 2টো থেকে উৎপন্ন করবে হচ্ছে তোমার সহকারী কোষ উৎপন্ন করবে। এটা হচ্ছে সহকারী কোষ আর এটা হচ্ছে প্রতিপাদ কোষ সমষ্টি গঠন করবে। আর এই দুটো থেকে হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস গঠন করবে। আর এইটা হচ্ছে ডিম্বাণু। এই হচ্ছে 8টার হিসেব, ঠিক আছে? তাহলে সেটা আমরা লিখি এবার। তাহলে প্রথমে তোমার কি হবে, 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের
মধ্যে তিনটে ডিম্বক রন্ধ্রের দিকে সজ্জিত হবে। 4 নম্বর, 8টি হ্যাপ্লয়েড 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে 3টি ডিম্বক রন্ধ্রের দিকে তাহলে তিনটে কি করবে? তিনটে হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে সজ্জিত হয়ে দুটি হ্যাপ্লয়েড সহকারী কোষ যেটাকে বলছিলাম। তাহলে দুটো হ্যাপ্লয়েড কি করলো? সহকারী কোষ এবং একটি হ্যাপ্লয়েড ডিম্বাণু এবং একটি হ্যাপ্লয়েড ডিম্বাণু গঠন করে এবং বাকি তিনটি ডিম্বক মূলের দিকে প্রতিপাদ কোষ সমষ্টি গঠন করে। তাহলে কোষ সমষ্টি গঠন করে ও দুটি ডিম্বক রন্ধ্রের মাঝে নির্মিত নিউক্লিয়াস গঠন করে। তাহলে নির্মিত নিউক্লিয়াস কি করলো? গঠন করলো। দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম, আগে পুংগ্যামেট পেয়েছি, এবার স্ত্রী গ্যামেট পেলাম। এইবার পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের কি হবে? মিলন হবে, যেটাকে নিষেক বলা হচ্ছে। এবার আমরা নিষেকটাকে দেখব। তাহলে ডিম্বকের মধ্যে যখন ওই পুংগ্যামেটের যে উৎপন্ন হয়েছিল, সেই পুংগ্যামেটের একদম সামনের দিকে ছিল নালিকা নিউক্লিয়াস। সেই নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বাস্ট করবে। তারপরে সেই ছিদ্র পথের মাধ্যমে কি করবে? দুটো যে দুটো কি হয়েছিল, তোমার পুংজনন কোষ সৃষ্টি হয়েছিল, সেটা ডিম্বকের মধ্যে প্রবেশ করবে। তাহলে নিষেকটা দেখো কিভাবে হচ্ছে। তাহলে নিষেকটা হচ্ছে ডিম্বকের মধ্যে প্রবেশকালে নালিকা নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়। তাহলে নালিকা নিউক্লিয়াসটা কি হয়? নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যেই যাবে, তখন পরাগনালীর অগ্রভাগটা বিদীর্ণ হয়ে যাবে। তখন পরাগনালীর অগ্রভাগ বিদীর্ণ হয়ে যাবে।
বিদীর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরাগনালীর অগ্রভাগটা কি হয়ে গেল, বিদীর্ণ হয়ে গেল, এবং পরাগনালীর মাধ্যমে বাহিত, পরাগনালীর মাধ্যমে, পরাগনালীর মাধ্যমে বাহিত মানে বহন করে নিয়ে এসেছিল, যেটা দুটি পুংজনন কোষের ডিম্বকের মধ্যে প্রবেশ করবে, দুটি পুংজনন কোষ ডিম্বকের মধ্যে মধ্যে প্রবেশ করবে, দুটি ডিম্বকের মধ্যে কি করলো, ঢুকে গেল, ডিম্বকের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করবে, এবং তাহলে ডিম্বকের মধ্যে যেই প্রবেশ করলো, প্রবেশ করার ফলে একটা কি করবে, একটা হচ্ছে ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, আর একটা হচ্ছে তোমার ওই নির্মিত নিউক্লিয়াস তার সঙ্গে মিলিত হবে। তাহলে ডিম্বকের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করে ডিম্বাণুর সঙ্গে একটি একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, সঙ্গে মিলিত হয়ে, তাহলে মিলিত হলো, ডিম্বাণুর সঙ্গে যে মিলিত হয়ে প্রকৃত নিষেক সম্পন্ন করলো, মিলিত হয়ে প্রকৃত নিষেক সম্পন্ন হলো, এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস বা ট্রিপ্লয়েড নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস যেটাকে 3n দ্বারা প্রকাশ করা হয়, বা ট্রিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে। তাহলে শস্য নিউক্লিয়াস বা ট্রিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করলো। এটা সাধারণত গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ব্যক্তবীজী নয়, গুপ্তবীজী। তাহলে গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাণুর সঙ্গে ডিম্বাণুর এবং তাহলে গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায়, মুছে দিলাম, গুপ্তবীজী উদ্ভিদের সঙ্গে উদ্ভিদের ডিম্বাণু এবং শুক্রাণু পুংজনন কোষের মিলন ও নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে, তাহলে ইহা সাধারণত গুপ্তবীজী উদ্ভিদের তাহলে গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাণুর সঙ্গে পুংজনন, ডিম্বাণুর সঙ্গে পুংজনন ডিম্বাণুর সঙ্গে কি হচ্ছে, পুংজনন কোষের মিলন, পুংজনন কোষের মিলন এবং নির্মিত নিউক্লিয়াসের তাহলে নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে পুংজনন কোষের সঙ্গে পুংজনন কোষের মিলন। তাহলে দেখো দুইবার হচ্ছে, একবার হচ্ছে ডিম্বাণুর সঙ্গে পুংজনন কোষের মিলন, আবার একবার নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলন হচ্ছে। তাহলে কয়বার হলো, এই একবার নিষেক হলো, এই একবার নিষেক হলো, তাহলে দুইবার নিষেক সম্পন্ন হলো, সেই জন্য একে দ্বিনিষেক বলা হয়, একে দ্বিনিষেক বলা হয়। বোঝা গেল দ্বিনিষেক কাকে বলে, দ্বিনিষেক বলা হয়। এবার আমরা একটা ছবির মাধ্যমে পুরো বিষয়টাকে দেখব, ছবির মাধ্যমে। দেখো আমি ছবিটা আঁকি, তাহলে প্রথমে একটা ছবির মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে এখন দেখব।
এটা হচ্ছে গর্ভদণ্ড। এই হচ্ছে গর্ভদণ্ড প্রবেশ করলো। আর এর পাশ দিয়ে থাকবে হচ্ছে তোমার, যেটা এখানে দেখাই, এইভাবে অবস্থান করে। এর উপরের দিকে রেণুগুলো এসে পড়ে এবং সেখান থেকে কি হয়, জল শোষণ করে স্থিত হতে থাকে এবং এখান থেকে কি হয়, নালিকা গঠিত হয়। এইভাবে নালিকা গঠিত হয়। নালিকা গঠিত হওয়ার পরে তোমার এখানে দেখিয়ে দিই, তাহলে আমার এখানে কি কি উৎপন্ন হলো। প্রথমে হচ্ছে নালিকা নিউক্লিয়াস উৎপন্ন হলো। এটা হচ্ছে পরাগরেণু। পরাগরেণু পরাগরেণু হচ্ছে কি হলো, জল শোষণের ফলে স্থিত হলো এবং সেখান থেকে যেটা অন্তঃজৈষ্ণু ভাবে বেরিয়ে এসে নালিকা নিউক্লিয়াস, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস। আর যে অংশটা গঠন করলো এটাকে বলা হচ্ছে পোলেন টিউব। আর এইটাকে বলা হচ্ছে জনন কোষাধার নিউক্লিয়াস। জনন কোষাধার নিউক্লিয়াস। জনন কোষাধার নিউক্লিয়াস। তারপরে জনন কোষাধারের নিউক্লিয়াস এটা কি করবে, এটা হচ্ছে গর্ভদণ্ড। এই গর্ভদণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করবে। গর্ভদণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করে কোথায় আসবে, একদম ডিম্বক রন্ধ্রের কাছে। ডিম্বক রন্ধ্রের কাছে যখনই আসবে তখন এখানে দিকে দেখা যাবে সামনের দিকে থাকবে নালিকা নিউক্লিয়াস এবং পেছনের দিকে জনন কোষাধারের নিউক্লিয়াসটা এটা বিভাজিত হয়ে দুটো জনন কোষ উৎপন্ন করবে। তাহলে কি করবে, দুটো জনন কোষ অর্থাৎ পুংগ্যামেট উৎপন্ন করবে। পুংগ্যামেট উৎপন্ন করবে। পুংগ্যামেট। আর এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াস এই পর্যন্ত। এবার হচ্ছে আমরা ডিম্বক রন্ধ্রের মধ্যে দেখব। এখানের মধ্যে ওই যে নিউরোসেলাস নামক কোষ থেকে কি হলো, মাইটোসিস বৃদ্ধিপ্রাপ্ত হলো। বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে সেখান থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষের উৎপন্ন করলো। তার মধ্যে 3টে নষ্ট হয়ে গেল। তারপরে যে একটা ছিল সেই একটা হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 8খানা, অর্থাৎ 4টে সমবিভাজন হয়। তাহলে 8খানা কি করলো, 8খানা সাধারণত স্ত্রী রেণু উৎপন্ন করলো। তার মধ্যে 3টে থাকবে হচ্ছে রন্ধ্রের দিকে, এরকম রন্ধ্রের দিকে 3খানা অবস্থান করবে। আর নিচের দিকে যেটাকে বলা হয়ে থাকে ডিম্বক মূল, সেখান থেকে 3টে অবস্থান করবে। আর মিডিলে মাঝখানে দুটো এইভাবে অবস্থান করবে। এই রন্ধ্রের দিকে যে 3টে অবস্থান করবে তার ভিতরে এই দুটোকে, অর্থাৎ দুই পাশের যে অংশ দুটো আছে সেই দুটোকে বলা হয়ে থাকে সহকারী কোষ। এই দুটোকে বলা হয়ে থাকে সহকারী কোষ। সহকারী কোষ। আর এই মিডিল অংশটাকে বলা হয়ে থাকে ডিম্বাণু। ডিম্বাণু। এবং নিচের দিকে যেটা থাকবে এই 3টে মিলে গঠন করবে প্রতিপাদ কোষ সমষ্টি। প্রতিপাদ কোষ সমষ্টি। কোষ সমষ্টি গঠন করবে। এবং মিডিলে যেটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস। সেটাকে বলা হবে নির্ণিত নিউক্লিয়াস। নিউক্লিয়াস। ডিম্বক গর্ভদণ্ডের মধ্য দিয়ে
গর্ভধারণের মধ্য দিয়ে যখন পরাগরেণুটা প্রবেশ করবে তখন এই জায়গায় এসে নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাবে। নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করবে, পুংগ্যামেট দুটো কি করবে, ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ডিম্বকের মধ্যে প্রবেশ করবে। ডিম্বকের মধ্যে প্রবেশ করার পরে তারা একটা পুংরেণু কি করবে, একটা পুংরেণু এই ডিম্বকের সঙ্গে ডিম্বাণুর সঙ্গে কি করবে, রিয়াকশন করবে। আর একটা পুংরেণুটা এই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে রিয়াকশন করবে, অর্থাৎ নিষেক ঘটাবে। তাহলে একটা ডিম্বাণুর সঙ্গে আর একটা হচ্ছে নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে নিষেক ঘটাবে, ঘটিয়ে এটা হচ্ছে ট্রিপ্লয়েড অর্থাৎ 3n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট উৎপন্ন করবে, আর এটা হচ্ছে ডিপ্লয়েড গ্যামেট উৎপন্ন করবে। যেহেতু এখানে দেখো দুবার নিষেক সম্পন্ন হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে দ্বিনিষেক প্রক্রিয়া বলা হয়ে থাকে, দ্বিনিষেক বলা হচ্ছে। তাহলে দুবার হচ্ছে, সেই জন্য এটাকে দ্বিনিষেক বলা হচ্ছে। আর দ্বিনিষেকের পরে তোমার কি হয়, নিষেকের পরে ডিম্বকটা যে নিষেক হয়ে যাবে, নিষেকের পরে যে ডিম্বকটা কি হচ্ছে, ডিম্বকটা সাধারণত তোমার বীজ গঠন করবে এবং ডিম্বাশয় বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে ডিম্বকটা কি হবে, ডিম্বকটা বীজ গঠন করবে, বীজ গঠন করবে এবং তাহলে ডিম্বকটা কি হলো, বীজ গঠন করলো এবং ডিম্বাশয় বৃদ্ধি পাবে। এটা বাইরের দিকে ডিম্বাশয় এবং ডিম্বাশয় বৃদ্ধি হয়ে ফল গঠন করবে, ফল গঠন করবে। তাহলে ডিম্বাশয়টা কি করবে, বৃদ্ধি হয়ে ফল গঠন করবে। এবার বীজের মধ্যে কি করবে, বীজের মধ্যে সাধারণত ভ্রূণ থাকে, বীজের মধ্যে ভবিষ্যৎ উদ্ভিদ বা ভ্রূণ উপস্থিত থাকে। এই বীজটা হলো সেই বীজের মধ্যে ভবিষ্যৎ উদ্ভিদ বা ভ্রূণটা থাকে, তা পরবর্তীকালে আবার নতুন উদ্ভিদের সৃষ্টিতে সাহায্য করে। এইভাবে উদ্ভিদের নিষেক সম্পন্ন হয়ে থাকে। বুঝেছো? আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যদি পুরোনো ভিডিওগুলো দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। থ্যাংক ইউ।